আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আজকে খুব গুরুত্বপূর্ণ দুটো তথ্য নিয়ে আপনাদের সামনে এসেছি। গত বৃহস্পতিবার এবং গত শুক্রবারের দুটি ঘটনা। গত বৃহস্পতিবার আমেরিকার একটি গোয়েন্দা সংস্থার সদর দপ্তর থেকে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে ফোন করা হয়েছিল এবং সেখানে তাকে বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রশ্ন করা হয়েছিল। জেনারেল ওয়াকার ঠিকমতো সেই সব প্রশ্নের ব্যাখ্যা বা উত্তর দিতে পারেননি। বরঞ্চ ফোনের পরে তিনি ছুটে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের কাছে। সব কিছু শুনে ডক্টর ইনুস বাইডেনকে ফোন করেছিলেন। আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন ইনুসকে সাফ জানিয়ে দিয়েছেন যে তিনি এখন বিদায়ী রাষ্ট্রপতি, বিদায়ের ক্ষণ গুনছেন। এখন তার আর আগের মতো তেমন কিছু করবার নেই। তিনি ডক্টর ইনুসকে পরামর্শ দেন সব কিছু নতুন করে ম্যানেজ করবার জন্য। এটি শোনার পর ডক্টর ইনুস বেশ খানিকটা ভেঙে পড়েন। এটি ছিল বৃহস্পতিবারের ঘটনা। শুক্রবার বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে ডেকেছিলেন এবং সেখানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন। তিনি এক পর্যায়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সামরিক শাসন জারি করবার পরামর্শ দেন। সব শুনে জেনারেল ওয়াকার তাকে জানিয়ে দেন এই মুহূর্তে সামরিক শাসন জারি করবার মতো প্রস্তুতি তাদের নেই এবং তারা এটা এই মুহূর্তে পারবেন না। সেই সময় রাষ্ট্রপতি জানতে চান দেশ যেভাবে ধ্বংসের দিকে যাচ্ছে তাহলে সামরিক শাসন জারি না করে এর বিকল্প কি। তাদের আলোচনায় এটাই উঠে আসে, কারণ রাষ্ট্রপতি বারবার বলছিলেন যে তিনি দেশ রক্ষায় যদি ইনুস সরকারকে সরিয়ে দেন তাহলে সেই শূন্যস্থান কারা পূরণ করবে। এবং সেই আলোচনার এক পর্যায়ে জাতীয় সরকারের কথা আলোচিত হয়। তার মানে দাঁড়াচ্ছে দেশে সামরিক শাসনের কথা আমরা অনেক দিন ধরেই শুনছি, আজ আসে কাল আসে, আসেনি। এবং বাস্তবতা হলো যে জেনারেল ওয়াকার সামরিক শাসন জারি করবার মতো অবস্থায় নেই। তো সেই অবস্থায় আরেকটি বিকল্প নিয়ে আজকাল আলোচনা হচ্ছে যে একটি জাতীয় সরকার গঠন করে সেই সরকারের নেতৃত্বে আগামীতে একটি সব দলের অংশগ্রহণে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা এবং সেই জাতীয় সরকারে বাংলাদেশের বড় সব রাজনৈতিক দল যেমন আওয়ামী লীগ, বিএনপি সহ অন্যরা থাকবেন এবং জাতীয় সরকার এলে ইনুস সরকারকে এই তাদের ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হবে। এই দুটো তথ্যই খুব নির্ভরযোগ্য সূত্রে পাওয়া। সুতরাং বাংলাদেশের বর্তমান যে অবস্থা, বর্তমানে ডক্টর ইনুসের চরম ব্যর্থতার মুখে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে একটি সম্ভাব্য জাতীয় সরকার নিয়ে আলোচনা হচ্ছে এবং এই জাতীয় সরকারটি সম্ভবত এমনও হতে পারে যে সংসদ যে দিকে অবৈধভাবে ভেঙে দেওয়া হয়েছে সেই সংসদের মাধ্যমেও জাতীয় সরকার প্রভিশনটা আনা হতে পারে, অথবা অন্য কোনো উপায়ে রাষ্ট্রপতির মাধ্যমে জাতীয় সরকার গঠন হতে পারে। যাই হোক, এই জাতীয় সরকারই আগামীতে 6 মাস বা 1 বছরের মধ্যে বাংলাদেশে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করবেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। বাংলাদেশের যে অবস্থা তাতে আমরা যদি এখনই এর থেকে উত্তরণের পথ না খুঁজি, এবং আপনারা খেয়াল করেছেন যে আজকেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর লন্ডনে গিয়েছেন এবং সেখানে তিনি 2 সপ্তাহের মধ্যে থাকবেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাথে তার দেখা হবে
এবং সেখানে অনেক আলোচনার মধ্যে এই জাতীয় সরকার ইস্যুটা নিয়েও কিন্তু একটা আলোচনা হবে। আপনারা জানেন যে হাসিনার বিচারের রায়, আইসিটি কোর্টের প্রথম বিচারের রায়ের দিন ঘোষণা হয়ে গেছে 17ই নভেম্বর। আজকে 15, একদিন বাদে। এই 17 নভেম্বর কি হতে যাচ্ছে আসলে, এটা হচ্ছে আজকের ইস্যু। 17 নম্বর কি হতে যাচ্ছে তার কিছু আলামত, যেটা বলে না যে মর্নিং শোজ দ্য ডে, সকালটা দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। সে হিসেবে আমরা বলতে পারি যে হাসিনার যে প্রোগ্রামটা 13 তারিখ থেকে নেওয়া হয়েছে, এটা একটা প্রোগ্রামের নামে নিচ্ছে কি জানি লকডাউন সম্ভবত। তো লকডাউনের কারবার দেখলাম, খুবই খারাপ, হতাশজনক। খোদ আওয়ামী লীগেরাই বলতেছে মাইর খেয়ে খালি কর্মীদেরকে এভাবে পুলিশের হাতে মাইর খেতে দেওয়া কোনো মানে আছে? পাবলিক পিটাইতেছে, পুলিশের হাতে তুলে দিচ্ছে, পুলিশ পিটাইতেছে। এইভাবে আমাদের কর্মীদেরকে নিজেরা বিদেশে বুঝ থেকে আমাদের কর্মীদেরকে পুলিশের হাতে মাইর খাওয়ানো, পাবলিক হাতে মাইর খাওয়ানো কোনো মানে আছে? এনিওয়ে, আমি একটু ভিতরে যাচ্ছি ওটার এখন। তো এই জন্য বলছিলাম যে সকালটা দেখলেই বোঝা যায় যে পিছনে কি হবে। আর আসার কথা হচ্ছে যে রায়টা 17 তারিখে 17ই নভেম্বর হচ্ছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ইন্টারেস্টিং মন্তব্যটা হলো এখন আমার ম্যান্ডেট খসরু, বিএনপির আমিন খসরু, এগুলো মন্তব্য করে সাধারণত ওনাদের নিয়ে মিডিয়া কাভারেজ করার জন্য যেন করছে। খসরু বলছে 17 তারিখে শহরে যা কিছু হবে এইটার জন্য তারা আওয়ামী ঠেকাইতে যাবে না। সাংঘাতিকতা। এগুলো পুলিশের কাজ, আমাদের কাজ না। মানে নিজে তো যাবেই না, অন্য পলিটিক্যাল পার্টিও তো তার না যায় এমনটা বয়ান সাথে দাঁড় করে দিচ্ছে। নতুন কাহিনী। এখন এটার মানে কি এই যে বিএনপি আওয়ামী লীগের ভোটগুলা চায় অন্তত, সেই জন্য এই পালিশ, এই খাতি, এই চুনা লাগানো, হ্যাঁ, তেল মারাটা কি ওই জন্য? এছাড়া বিএনপি লাভটা কি আসলে? বিএনপিকে এটা মানেন না যে যদি একটা বড় দাঙ্গা হাঙ্গামা বাধায় ফেলায়। এটা যদি তাদের ভাষায় সংসদ নির্বাচনকে হ্যাম্পার করে হয়, এটা কি তাদের কাছে আসবে যাবে না? চোরের মন বোঝা মুশকিল আসলে। কে যে কখন কি জন্য বলে এগুলো বোঝা মুশকিল। এনিওয়ে, আগামী তবে আওয়ামী লীগের প্রোগ্রামটা ইন্টারেস্টিং। আওয়ামী লীগ 16 ও 17 নভেম্বর কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করে দিচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ তার দলের, তারপর এই ধরনের প্রোগ্রাম ঘোষণা করছে। মজাটা হলো এই শাটডাউন টাইপের আন্দোলনের নাম শাটডাউন, এইটা কিন্তু হাসিনা বিরোধী। এটা নাহিদদের স্লোগান আসলে, শাটডাউন, কিছু হলে শাটডাউন। যেটা আজকাল ওই স্কুল কলেজের মাস্টাররা যদি ঢাকায় আসে শাটডাউন, আপনাদের আপনাদের রাজস্ব বিভাগে কর্মচারী রাস্তা নামছে শাটডাউন। ফলে এই যে শাটডাউনের ল্যাঙ্গুয়েজটা তৈরি করছে আওয়ামী লীগের কি করুন দশা দেখেন, তাকেও বলতে হচ্ছে শাটডাউন। মজা না? ওর তবু আকেল নেই আর কি, যে সে নাহিদদের স্লোগান তৈরি করে নাহিদের ভাষায় কথা বলছে। মানে তারাও মেনে নিচ্ছে যে বাংলাদেশে একটা রাজনৈতিক গুণগত পরিবর্তন হয়ে গেছে আসলে। এনিওয়ে, যেটা মূল কথা এখন আমাদের যুগান্ত হাসিনের ফেইলিওর নিয়ে, মানে এই যে এই আন্দোলন করে যে কিছু হচ্ছে না, এই বিষয়ক একটা নিজস্ব মন্তব্য প্রতিবেদন করছে, বেশ বড় করেই করছে। আচ্ছা, যুগান্তর কাকে রিপ্রেজেন্ট করে? ইদানিং রিপ্রেজেন্ট করে তারা মূলত জাপাকে। জাপা আওয়ামী লীগ, এ হচ্ছে তার কনস্টিটিউয়েন্সি, মানে যাদেরকে সাপোর্ট করে রিপোর্ট করাটা তার কাজ। এর আগে এরকম রিপোর্ট করছে তারা, কিন্তু এবারের বক্তব্যটা দেখে মনে হচ্ছে যে না, এটা হলো বিএনপি প্রো আওয়ামী লীগ আর বিএনপি, এ ধরনের একটা রিপোর্ট। যাদেরকে দেখেছে তারা ওখানে, আবার এই রিপোর্টটার মধ্যে যাদের এক্সপার্ট হিসেবে যাদের কথা বক্তব্য নিয়ে এসে এখানে চাপছে, তাদের তারা কি ওরিয়েন্টেড সেটা দেখলে মনে হয় এটা বিএনপি কেউ না কেউ আছে, একটা প্রো আওয়ামী লীগের বিএনপি অবশ্য। এনিওয়ে, যাই হোক, সেই মন্তব্য, যুগান্তরের সেই মন্তব্যের শিরোনাম, মন্তব্য রিপোর্টের শিরোনাম, মূল নেতৃত্বে ফের বিপর্যয় আওয়ামী লীগ। হেবি পরামর্শমূলক মন্তব্য। ভুল নেতৃত্বের কারণে, মানে বলতে চাচ্ছে এখন যারা নেতৃত্ব দিচ্ছে ঢাকায় বসে এই মুভমেন্টটাকে, তাদেরকে আবার কন্ট্রোল করছে বিদেশে বসে থাকা হাসিনা সহ, উল্লেখ করেছে হাসিনা সহ বিদেশে বসে থাকা আওয়ামী লীগের নেতারা
ঢাকায় যাদেরকে দিয়ে এই মুভমেন্টে করাতে চাচ্ছে, সেই করাতে চাওয়ার ভিতরে এটা নেতৃত্বের গন্ডগোল আছে, ভুল আছে। এই ভুলের কারণে এটা আবার একটা দলের বিপর্যয় ডেকে আনছে। খুব কড়া কথা কিন্তু, মানে একেবারে হাসিনাকেই রীতিমতন অভিযোগ করে রিপোর্টটা বানানো বলতে গেলে। সো এই যে লিখছে, শেখ হাসিনা সহ বিদেশে পালায় থাকা দুর্নীতিগ্রস্ত এবং বিতর্কিত শীর্ষ নেতাদের হঠকারী সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশে থাকা সাধারণ নেতাকর্মীরা। কি সাংঘাতিকতা! ঘুরে দাঁড়াতে হলে আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে হলে, নেতা করে দাঁড়াতে হলে জাতির কাছে ক্ষমা চেয়ে ইমেজ সম্পন্ন নেতাদেরকে ইতিবাচকভাবে রাজনীতিতে ফিরতে হবে। খুব কড়া সমালোচনা এবং রাস্তা দেখানো। এরপর আরো বলছে, সাব হেডলাইনই হলো এরকম, হাসিনার বক্তব্য যেভাবে আওয়ামী লীগকে বিপদে ফেলতেছে। সাংঘাতিক কথা বলছে, হাসিনা বিভিন্ন সময় তার বক্তব্যে এমন উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, বলছে কেউ আঘাত করলে পাল্টা আঘাত করতে হবে, যে যেখানে আছো তুমি সেখানকার নেতা। হাসিনা বলতেছে কারো নির্দেশের অপেক্ষায় থাকার দরকার নাই, কাউকে মাফ করা হবে না, এখনই মাঠে নেমে সরকার পতন ঘটাতে হবে। কোটান কোট, এটা একদম হাসিনার বক্তব্য। তার এইসব বক্তব্য, মানে হাসিনার এইসব বক্তব্য কার্যত দল ও দলের নেতা কর্মীদেরকে আরো বেশি ক্ষতির মুখে ঠেলে যাচ্ছে। এটা কি তাহলে বিএনপি দিক থেকে আওয়ামী লীগের সাজেশন, হাসিনাকে সাজেশন? এমন সন্দেহ করা যেতে পারে। তাহলে এই নিয়ে একটা রীতিমতো রিপোর্ট লেগে আলেছে ঢাকা ইউনিভার্সিটি মাস্টার কোথাকার কোন রাজনৈতিক বিশ্লেষক আজকাল তাদের মন্তব্য ওখানে দেওয়া হয়েছে। এরকম সবগুলো মন্তব্যের সার কথাটা আমি এখানে আপনাদেরকে বলে দিলাম। এখন আমি আসছি যে কথাটায়, সে হলো যে 17 তারিখের রায় কি হতে যাচ্ছে, আসলে কোর্ট কি রায় দিবে মনে হয়। আমার পার্সোনাল ওপিনিয়ন, একেবারে নিজের অনুমান, যে এখানে হাসিনার ফাঁসির রায় ঘোষণা হবে। এ ব্যাপারে আমি কম বেশি নিশ্চিত না, এটা জাস্ট আমার অনুমান, আর কোনো ইনফরমেশন, আগামী ইনফরমেশন না, এটা আমার অনুমান। কারণ যে ধরনের প্রমাণ, সাক্ষ্য প্রমাণ, অরিজিনাল নির্দেশ দান, আলোচনা এবং ফরেন্সিক ল্যাবে এটা প্রমাণিত এই গলাটা হাসিনার, এই গলাটা ইনুর, এই যে এইভাবে বক্তাদেরকেও আইডেন্টিফাই করে দেওয়া ফরেন্সিক ভাবে, এটা লিগ্যাল স্ফেয়ারে, মানে আইনি জগতে এটা খুব শক্ত প্রমাণ হিসেবে মনে করা হয়। ইউজুয়ালি আপনার কল রেকর্ড পাওয়া যায় না, কল রেকর্ড পাওয়া গেলেও এটা প্রমাণ করা মুশকিল হয় যে কোথেকে আসছে, হ্যান ত্যান অমুক তমুক অনেক কিছু আছে। এই কলগুলোর বেশিরভাগটাই হাসিনা যে পার্সোনাল ফোনটা ইউজ করতেন, যার সময় ভুলে ওঠে রেখে গেছেন সরকারিভাবে যে ফোনটা ওনাকে দেওয়া হচ্ছে, যেই ফোনে উনি এইসব কথাগুলো বলতেন, এই বেশিরভাগ ফোন আলাপগুলো ওই ফোন থেকে ট্রেস করে বার করে আনা। প্লাস ফরেন্সিক ল্যাবে আমি বলেছি যে এটা প্রমাণিত হয়েছে। ফলে এটার কারণে মূলত এই যে একেবারে মানে মানে খাস প্রুফ বলতে যা বোঝায়, এরকম একটা প্রুফের কারণে। প্লাস 2 নম্বর কারেন্ট আরো সাংঘাতিক, এখানে রাজশাহী হয়েছে আইজি মানে হাসিনার পরের কামাল স্বরাষ্ট্রমন্ত্রীর নিচে হলো আইজি, কমান্ড অর্ডার যদি ধরি আমরা, সেই মামুন, আইজি মামুন কিন্তু এটা রাজশাহী। ফলে বুঝতে পারতেছেন সাক্ষ্য প্রমাণ কত শক্ত। এই কারণে তার ফাঁসি হওয়ার সম্ভাবনা খুব বেশি বলে আমি মনে করি। এনিওয়ে, তার যদি ফাঁসি হয়ে যায় তাহলে কি হতে পারে, ইন্ডিয়ান রিয়াকশন কি হবে, এই সম্পর্কে কথাটা বলে শেষ করব। আমি মনে করি ইন্ডিয়ার পক্ষে এটা কঠিন হবে এখন হাসিনাকে আশ্রয় দিয়ে, এবং প্রকাশ্যে এই যে হাসিনা যতগুলো সাক্ষাৎকার দিতে আছে, আমার ধারণা যে হাসিনাকে সাক্ষাৎগুলা দিচ্ছে সাক্ষাৎকারগুলা এই জন্য যে আপা তো আমি এরপরে লুকায় বিদেশে পাচার করে দিব, দেশে রাখতে পারবো না। তো এর আগে যা কিছু বলার বললেন খাইশ মিটায়। এবং দেখেন গত 2 সপ্তাহের মধ্যে সে না হলেও বোধ হয় 10-15টা সাক্ষাৎকার দেওয়া হয়েছে। এবং তার চেয়ে বড় কথা হলো ওই সাক্ষাৎগুলোতে একটা অদ্ভুত দাবি করতেছে হাসিনা নিজে। দাবিটা হলো যে আমেরিকানরা তার পতনের বেলা আমেরিকানদের কোনো হাত ছিল না, কোনো ভূমিকা ছিল। এতে বড় আজব, যেখানে খোদ ইন্ডিয়া এই ক্লেমটা করেছে, অজিত দোভাল এই ক্লেম করেছে, হাসিনা তো করেছে। সেখানে হাসিনা নিজেই এখন বলতেছে যে না, আমেরিকার কোনো হাত ছিল না। এটা মানে কি? মানে আপনাদের, আমার কাছে একটাই, আবার ইদানিং মোদি ভীষণ ভয়ে আছে ট্রাম্পের জন্য।
ট্রাম্পের ব্যাপারে। কেন? ট্রাম্প এখন খাতির করে ফেলেছে পাকিস্তানের সাথে, এবং এমনই খাতির যে পাকিস্তানের সিদ্ধান্ত অলমোস্ট ডাবল হয়ে গেছে। ডাবল মানে দুই ধরনের হয়ে গেছে। দুই ধরনের মধ্যে পাকিস্তানে একদম ট্র্যাডিশনাল স্থায়ী সম্পর্ক হলো চীনের সাথে। পাকিস্তানের অর্থনীতি দাঁড়ায় আছে চীনের উপর, এবার বললেও ওদের কম বলা হয়। মনে রাখতে হবে, পাকিস্তানকে সে অলরেডি যে পরিমাণে ডেভেলপমেন্টের টাকা দিচ্ছে সেটা 40 বিলিয়নের উপরে, 50-এর টার্গেট হলো 50-এর উপরে যাওয়ার। বিলিয়ন। ওই গোয়াদার প্রজেক্টটা এত বড়, ওটা ধাপে ধাপে ইমপ্লিমেন্টেশন হচ্ছে। অলরেডি 20 বিলিয়নের উপরে চলে গেছে নগদ ট্রান্সফার হয়ে যাওয়া, মানে পাকিস্তান ট্রান্সফার করেছে এতগুলো বিলিয়ন। ফলে এটি কিন্তু পাকিস্তানকে এই যে ইয়ে থেকে, খারাপ অবস্থা থেকে বেরিয়ে আসলো তার চীনের কারণে। কিন্তু এই সুযোগে আবার এই যে আসিম বা ওয়াসিম যে সেনা প্রধানটা, তাকে যেইভাবে ট্রাম্প ডেকে নিয়ে তাকে সাক্ষী মানে যে তুই বল আমি ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ থামাচ্ছি, ফলে আমি যেন নোবেল প্রাইজটা আমি পাই, এই কথা দিয়ে শুরু হয়েছিল। কিন্তু পরে এটা অনেক দূর জায়গায় চলে গেছে, ইভেন আমেরিকান আর্মস কেনা শুরু করছে পাকিস্তান। সো পাকিস্তান এখন ডুয়েল, চীনও আছে আমেরিকাও আছে। তাহলে মোদির এনিমি পাকিস্তান যদি ট্রাম্পের কোলে গিয়ে উঠে থাকে, তাহলে এখন মোদিকে সাবধানে কথা বলতে পাকিস্তান সম্পর্কে। এই যে দেখেন ওদের ওখানে সোকল একটা, কে বলতেছে ব্যাটারি ফেটে গেছে, কে বলে যে না গাড়ির ভিতরে বোমা ছিল, তাদের বোমা বাস্ট হয়ে 13 জনের মতন লোক মারা গেছে। ওরা দাবিও করেছে এটা একটা সন্ত্রাসবাদী, কিন্তু পাকিস্তানকে দায়ী করে নেই। মজা না? দায়ী করে নেই এই জন্য, এই ভয়ে, যদিও বলছে তার এই সিন্ধুর অপারেশন সিন্ধুর প্রোগ্রাম নাকি চালু আছে, কিন্তু তবুও এই ঘটনার সাথে সে পাকিস্তানকে অভিযুক্ত করে নেই এই ভয়ে যে পাকিস্তানকে অভিযুক্ত করে ট্রাম্প খেলে যায়। তাহলে হাসিনার বক্তব্যটা কি মোদিকে বাঁচানোর জন্য? যে মোদির প্ররোচনায় হাসিনা একদিন ইন্ডিয়াকে দায়ী করছিল, ওইটা হাসিনা বলতেছে না, ট্রাম্প দায়ী না বা আমেরিকা দায়ী না। আল্লাহ জানে ভালো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটার সাথে এর একটা সম্পর্ক আছে। এনিওয়ে, সার কথাটা হচ্ছে এই যে 17 তারিখে এমন কিছুই হবে না যেটা কন্ট্রোল করা যাবে না। আর 13 তারিখে প্রোগ্রাম থেকে বোঝা গেছে তাদের খুব কিছু বিরোধ আছে, এমন না। তাতে বিএনপি মাঠে নামবে কি নামবে না এটা যাই হোক, কিছু যাবে।